নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ইনভেস্ট উইথ নিশান। আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এবং এখানেও একটি ইকোসিস্টেম নিয়ে আলোচনা হবে। এই ইকোসিস্টেমের বর্তমানে কি ইম্পর্টেন্স রয়েছে এবং এই ইকোসিস্টেমের সাথে যুক্ত বিভিন্ন স্টক নিয়ে আলোচনা করা হবে এবং এর কি প্রসপেক্ট রয়েছে এবং বর্তমান কি স্ট্যাটাস রয়েছে সেটা নিয়ে কিন্তু আমি আপনাদের সামনে আলোচনাটা মূলত রাখব। এখানে বিভিন্ন স্টকের নাম আসবে, কোনো স্টককেই আপনারা রেকমেন্ডেশন হিসাবে নেবেন না। এখানে শুধু এডুকেশনাল পারপাসে এবং ভারতবর্ষ কোন দিকে আগাচ্ছে তার সাথে সাথে স্টক মার্কেট কোন দিকে যাচ্ছে এবং কোন কোন স্টকের আপনারা ফোকাসে রাখতে পারেন সেই নিয়ে কিন্তু আমি এখানে আলোচনাটা মেনলি করব। তো এখানেই কোনো ধরনের স্টককেই আবারও বলছি বাই সেল হোল্ড রেকমেন্ডেশন হিসাবে একদমই কিন্তু নেবেন না। থাম্বনেল দেখেই আপনারা অনেকেই হয়তো বুঝতে পেরে গেছেন যে আজকের আলোচ্য বিষয়বস্তু কোন ইকোসিস্টেমের উপর হতে যাচ্ছে। আজকে আমি যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টেলিকম ইকোসিস্টেম। এই যে টেলিকম ইকোসিস্টেম, এই ইকোসিস্টেমের মধ্যে কোন কোন ধরনের কোম্পানি আছে এবং সেই কোম্পানিগুলো কী কী নাম সেগুলো আমি দু একটি উদাহরণ হিসাবে আপনাদের সামনে রাখবো। এবার যেটা মূলত বিষয়, আমরা ভারতবর্ষের জনসংখ্যা অ্যাপ্রক্সিমেটলি জানি যে 145 কোটির কিন্তু উপরে বর্তমানে, এবং এর মধ্যেই কতজন আমরা এই ডিজিটাল পরিষেবা বা এই যে মোবাইল ফোনের পরিষেবা বা এই যে টেলিফোন পরিষেবা সেটা ব্যবহার করি, সেটা যদি আপনাদের সামনে একটা ডাটা তুলে ধরি, ডাটাটা 2 মাসের পুরনো, আমি জুন মাসের কিছু ডাটা আপনাদের সামনে তুলে ধরবো। এখানে 1218.63 মিলিয়নের মতো কিন্তু আমাদের রয়েছে কি টোটাল সাবস্ক্রাইবার, যেখানে আপনার হচ্ছে মোবাইল ইউজার রয়েছে এবং ল্যান্ডফোন ইউজার, অর্থাৎ ফোন পরিষেবাটার থেকে উপকৃত হন এই 1218.63 মিলিয়ন মানুষ। এর মধ্যে যারা শুধুমাত্র ওয়্যারলেস মোবাইল ব্যবহার করে সেই সংখ্যাটা হচ্ছে 1163.03 মিলিয়ন। তার মধ্যে এই মোবাইল ইউজারের মধ্যে 659 মিলিয়নের মতো স্মার্টফোন ইউজ করে। তার মানে ভারতবর্ষের যা জনসংখ্যা তার প্রায় 46.5% এর মতো স্মার্টফোন ইউজার রয়েছে। এবার এই স্মার্টফোন ইউজ যারা করেন তাদের কিন্তু প্রত্যেক মাসেই কিন্তু একটা করে আমরা গ্রোথ দেখতে পারি, বা টোটালি যে এই সেক্টর টেলিকম সেক্টরের যে সাবস্ক্রাইবার রয়েছে তাদের কিন্তু একটা গ্রোথ প্রত্যেক মাসেই আমরা দেখতে পারি। জুন মাসে যে গ্রোথটা আমরা দেখছি সেটা হলো 0.93%-এর মতো, যেখানে জিও বলে যে কোম্পানিটা রয়েছে রিলায়েন্সের অধীনস্থ, সে তার সাবস্ক্রাইবার প্রায় 2 মিলিয়নের মতো বাড়িয়েছে, এবং এয়ারটেল বলে যে সাবস্ক্রাইবার কোম্পানিটা আছে সেখানে কিন্তু বেড়েছে 1 মিলিয়নের মতো। এবং এই যে সাবস্ক্রাইবারগুলো বাড়লো এবং তার সাথে সাথে কিছু কোম্পানি আছে কিন্তু যাদের কিন্তু সাবস্ক্রাইবার কমেওছে, ভোডাফোন, বিএসএনএল, এদের কিন্তু সাবস্ক্রাইবার কমেওছে। এবার এই যে বিপুল জনসংখ্যা ভারতবর্ষের এবং এই যে ডিজিটাইজেশন এবং গভর্নমেন্টের বিভিন্ন রকমের পলিসির জন্য কিন্তু ক্রমান্বয়ে কিন্তু এই সাবস্ক্রাইবার কিন্তু বেড়ে যাচ্ছে এবং মানুষ কিন্তু ডিজিটাল সুবিধা কিন্তু নিচ্ছে। কারণ কি বিভিন্ন যে সুবিধাগুলো আমরা পেয়ে থাকি মোবাইল ফোনের মাধ্যমে, আজকের থেকে 20 বছর আগে যে ধরনের সুবিধা পেতাম তার থেকে কিন্তু এখন মোবাইল থেকে অনেক ধরনের সুবিধা কিন্তু আমরা নিই। কারণ কি মোবাইল ফোন যখন হাতে থাকে তখন কিন্তু দুনিয়াটা আমাদের হাতের মুঠো থাকে, যেগুলো আমরা কিন্তু আগে ল্যাপটপ বা ডেস্কটপে করতাম সেই কাজগুলো কিন্তু আমরা এখন ফোনের মাধ্যমেই সামলে নিচ্ছি। আগে যেমন শুধু আমরা ফোন করা এবং মেসেজ করা এইটার মধ্যেই সীমাবদ্ধ থাকতাম, ক্রমান্বয়ে কিন্তু বিভিন্ন রকমের ডিজিটাল পরিষেবা আমরা কিন্তু নিচ্ছি। এবার এই যে টেলিকম ইকোসিস্টেম, এর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে। এই যে আমি এতক্ষণ আউটলুক নিয়ে আলোচনা করলাম, এবার একটু যদি আসি এই ইকোসিস্টেমের মধ্যে কি কি ধরনের স্টক থাকে। মেনলি থাকে টেলিকম সার্ভিস প্রোভাইডার, যারা হলো কোর বিজনেসটা করে থাকে, যার মধ্যে আপনারা জানেন এখন রয়েছে রিলায়েন্স, জিও, ভারতী এয়ারটেল, ভোডাফোন আইডিয়া, বিএসএনএল এবং এমটিএনএল। টাওয়ার এবং ইনফ্রাস্ট্রাকচারের কাজগুলো করেন ইন্ডাস টাওয়ার এবং রেলটেল, তেজস নেটওয়ার্ক,
তারপরে এটা কিন্তু টাটা গ্রুপের কোম্পানি। ব্রডব্যান্ড এবং অপটিক্যাল ফাইবার, HFCL টেলিকম ইকুইপমেন্ট, ফাইবার অপটিক্যাল, এছাড়াও রয়েছে ভিন্দা টেলিলিঙ্ক। তারপরে সেমিকন্ডাক্টরের ইম্পর্টেন্স রয়েছে। এই সেমিকন্ডাক্টর এবং ইকুইপমেন্ট এটাও একটা সেকশন এই ইকোসিস্টেমের। তেজস নেটওয়ার্ক এই কাজগুলো করে। 5G ইকুইপমেন্ট, তারপরে HFCL ফাইবার অপটিক্যাল টেলিকম ইনফ্রা, ITI লিমিটেড, PSU 5G প্রজেক্ট উইথ C.dot এই কাজগুলো কিন্তু করে থাকে। এরপরে স্যাটেলাইট অ্যান্ড নিউ এজ প্লেয়ার্স আপনারা নাম শুনেছেন, কয়েকদিন কিন্তু স্টারলিংকের নাম কিন্তু শুনেছেন। সেরকমই যে কোম্পানিগুলো আছে, ওয়ানওয়েভ এটা ভারতী প্লাস UK গভর্নমেন্টের সাথে এই স্যাটেলাইট ব্রডব্যান্ডের কাজটা চলে। স্টারলিংক এটা কিন্তু ভারতবর্ষে তো অলরেডি চলে এসছে, আপনারা শুনেছেন কিছুদিন আগে। এছাড়াও কিন্তু অ্যাডজাসেন্ট ইকোসিস্টেম, এই ইকোসিস্টেমের সাথে অ্যাডজাসেন্ট কিছু কোম্পানি কিন্তু রয়েছে যারা এটাতে সাপোর্ট প্রোভাইড করে, যেমন টেক মাহিন্দ্রা, TCS, ইনফোসিস, যারা সফটওয়্যার বিভিন্ন IT সার্ভিসেসগুলো কিন্তু প্রোভাইড করে। তারপরে স্টারলাইট টেকনোলজি, অপটিক্যাল ফাইবার, কেবলস এগুলো কিন্তু এর মধ্যে রয়েছে। এই ইকোসিস্টেমের মধ্যে তাহলে আমরা কি পেলাম? একটা হচ্ছে কোর বিজনেস করে যারা হচ্ছে টেলিকম সার্ভিস প্রোভাইডার, টাওয়ার অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার যারা তৈরি করে, সেমিকন্ডাক্টর এবং এই বিভিন্ন ইকুইপমেন্ট যারা তৈরি করে সেই ধরনের কোম্পানি। এরপরে স্যাটেলাইট এবং নিউ এজ প্লেয়ার্স যারা রয়েছে তারাও আছে, এবং অ্যান্সিলারি এবং অ্যাডজাসেন্ট ইকোসিস্টেমে কিছু কিন্তু স্টক কিন্তু রয়েছে। তার মধ্যে এখানে বেশিরভাগই স্টক লিস্টেড, কিন্তু স্যাটেলাইট এবং নিউ এজ প্লেয়ার্সের যাদের কথা বললাম তারা কিন্তু মার্কেটে লিস্টেড নয়। এবার এখানে এই ইকোসিস্টেমের মধ্যে কিন্তু প্রচুর কিন্তু স্কোপ রয়েছে। 5G রোল আউট অ্যান্ড মনিটাইজেশন, এন্টারপ্রাইজ, স্মার্ট সিটিজ, প্রাইভেট 5G নেটওয়ার্কস, এগুলো যেমন একটা গ্রোথ প্রসপেক্ট রয়েছে। ডিজিটাল সার্ভিসের গ্রোথের একটা প্রসপেক্ট রয়েছে। ক্লাউড গেমিং, AI ইন্টিগ্রেশন, OTT প্ল্যাটফর্ম, রুরাল কানেক্টিভিটি, ভারত নেট টু কানেক্ট 6 লাখ ভিলেজেস, এই যে উদ্যোগটা এটা। তারপরে স্যাটেলাইট ইন্টারনেট, ব্রিজিং লাস্ট মাইল গ্যাপস, গভর্নমেন্ট সাপোর্ট, বিভিন্ন যে PLI স্কিম এবং 100% FDI ইন টেলিকম ইনফ্রা, এগুলো কিন্তু একটা স্কোপ ভারতবর্ষের মার্কেটে। এবার আমাদেরও কিন্তু স্কোপ রয়েছে যারা ইনভেস্টার তাদের ক্ষেত্রেও, শর্ট টার্ম স্কোপ, লং টার্ম স্কোপ, মিড টার্ম স্কোপ বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে কিন্তু রয়েছে। কারণ কি এই কোম্পানিগুলো প্রতিনিয়ত কাজ করছে, কোনো স্টকের মধ্যে থেকে আমরা একটা স্টেবল রিটার্ন পাবো, যেগুলোর মধ্যে আমরা কিন্তু লং টার্ম স্কোপ দেখতে পাচ্ছি। এবার এই যে কোম্পানিগুলো আছে এর মধ্যে যে রিস্কগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা না করলে কিন্তু হয় না। কারণ ফিনান্সিয়াল রিস্ক একটা থাকেই, বিভিন্ন কোম্পানি দেখবেন হাই ডেপ, বিশেষ করে যেমন ভোডাফোনের প্রচুর ডেপ রয়েছে, সেটা নিয়ে কিন্তু ইনভেস্টারদের মধ্যে সবসময় একটা কিন্তু টেনশন থাকে। তারপরে ক্যাপেক্স প্রেশার, নিউ টেকনোলজি, নিউ ইনভেস্টমেন্ট করতে হয়, কারণ কি বিভিন্ন সময় এই কোম্পানিগুলো নিজেদের মধ্যে কিন্তু কম্পিটিশনে জড়িয়ে পড়ে। হ্যাঁ, এবার অনেক সময় এভারেজ রেভিনিউ পার ইউজার এরা কিন্তু পেয়ে থাকে, কারণ কি অনেক সময় এক কোম্পানি এক জায়গায় সুবিধা প্রোভাইড করে, কাস্টমাররা কী করে, সাবস্ক্রাইবাররা শিফট করে যায়, তো এবং সেই কাস্টমারকে ফিরিয়ে আনার জন্য পূর্বের কোম্পানি দেখা গেলো আবার নতুন করে একটা অফার দিতে হয়, তখন তাদের কিন্তু মার্জিন কমে যায়। এই জায়গায় একটা কিন্তু ফিনান্সিয়াল রিস্ক সেই কোম্পানিগুলো থাকে। তারপরে রেগুলেটরি অ্যান্ড পলিসি রিস্ক একটা থাকে, গভর্নমেন্টের বিভিন্ন সময় কিন্তু পলিসি চেঞ্জ হয়, এবং যে কোনো পলিসি একটা কার্যকর হতে কিন্তু অনেক সময় প্রচুর টাইম নিয়ে নেয়, অর্থাৎ পলিসি একটা ডিলেস দেখা দেয়। তারপরে ডাটা প্রাইভেসি এবং সিকিউরিটি নিয়ে একটা সমস্যা দেখা দেয়। আর কম্পিটিটিভ রিস্ক নিয়ে তো আমি একটু আগে আলোচনা করলাম যে নিজেদের মধ্যে কম্পিটিশন চলে। টেকনোলজিক্যাল রিস্ক, বিভিন্ন টেকনোলজি যেমন আমরা দেখেছি 2G 5G, এই যে ক্রমান্বয়ে যে উন্নতি হয়েছে 3G 4G থেকে 5G, এরপর হয়তো 6G চলে আসবে। হ্যাঁ, সেই জায়গায় দাঁড়িয়ে দেখবেন বিভিন্ন কোম্পানি 5G অ্যাডপ্ট করলেও এখনও অনেক কোম্পানি কিন্তু আছে যারা কিন্তু 5G এখন লঞ্চ করতে পারেনি। সুতরাং সেইখানে একটা কম্পিটিশন থেকে যায়, সেগুলোর জন্য এই স্টকগুলোর মধ্যে কিন্তু একটা মাঝে মধ্যে রিস্ক চলে আসে। তবুও আমাদের যেহেতু এখন যদি ফোন কারো হাতে না থাকে, দেখবেন অনেকেই পাগল হয়ে যাওয়ার উপক্রম। এই ফোনটা এত গুরুত্বপূর্ণ এবং এইখানে এত একটা গ্রোথ প্রসপেক্ট রয়েছে, সেটা লং টার্মে কিন্তু হিউজ গ্রোথ কিন্তু রয়েছে। কারণ কি এই মোবাইলের মাধ্যমে আমরা কিন্তু সব কিছু করছি এবং আমাদের জীবন জীবিকা প্রতিদিনকার লাইফস্টাইল সব কিছুর মধ্যে কিন্তু এই মোবাইল ফোনটা আমাদের থাকে, এবং ডিজিটাল যে পরিষেবা, নেটওয়ার্ক এবং ফোনের যে ব্যবহার, ব্রডব্যান্ডের যে ব্যবহার, এগুলো কিন্তু আপনাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত।
এবার এই সেক্টরের যে স্টকগুলো আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা যদি করতে যাই আমার প্রচুর সময় লেগে যাবে। তাহলে 2-1টি স্টক নিয়ে একটু আলোচনা করি, তাহলে আপনাদের কাছে কিন্তু একটু ক্লিয়ার হবে। যেমন যদি আমরা ভারতী এয়ারটেলকে ধরি, আর ভারতী এয়ারটেলের হাইয়েস্ট কিন্তু প্রফিট আফটার ট্যাক্স এবং হাইয়েস্ট সেলস কিন্তু গত বছর দেখিয়েছে। কিন্তু বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবার জিওর কিন্তু সাবস্ক্রাইবার সংখ্যা কিন্তু বাড়ছে। এছাড়াও ইনফ্রাস্ট্রাকচারের সাথে যুক্ত যে কোম্পানিগুলো আছে সেগুলো নিয়েও একটু আলোচনা করি। যেমন একটা বন্ডাডা ইঞ্জিনিয়ারিং, এর ইয়ার সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ কিন্তু হিউজ বেড়েছে। তারপরে বিন্ধা টেলিলিংস বলে একটি কোম্পানি আছে, এর দেখবেন বুক ভ্যালু যা আছে তার থেকে কিন্তু অনেক নিচে ট্রেড করছে। কোম্পানির প্রফিট গ্রোথ, সেলস গ্রোথ কম, কিন্তু এর হাতে কিন্তু প্রায় 4,500 কোটি টাকার মতো কিন্তু অর্ডার রয়েছে। এই কোম্পানিটাতেও কিন্তু প্রসপেক্ট প্রচুর রয়েছে। এই কোম্পানিটা অপটিক্যাল ফাইবারের উপরে কাজ করে। ভিলেজ লেভেলে যে নেটওয়ার্কিং এর কাজ চলছে, গ্রোথ একটা কিন্তু সেখানে রয়েছে। সেই জায়গায় এই অপটিক্যাল ফাইবারের কিন্তু গুরুত্ব রয়েছে। আর ইতিমধ্যে আপনারা রিলায়েন্স থেকে খবর পেয়ে গেছেন যে আগামী 26-এর প্রথম দিকেই হয়তো আপনারা দেখতে পারেন রিলায়েন্স জিওর স্টক মার্কেটে লিস্টিং হতে যাচ্ছে। যেহেতু প্যারেন্ট কোম্পানি রিলায়েন্স, তার আন্ডারেই কিন্তু জিও বিজনেস করছে এবং এই কোম্পানিটার বিভিন্ন সময় বিভিন্ন রকম বিজনেস পলিসি এরকমভাবে আনে যে কাস্টমার বাড়তে শুরু করে দেয়। দেখবেন ভারতবর্ষের যে টোটাল যে ইউজার রয়েছে, স্মার্টফোন বলুন বা এই মোবাইল পরিষেবা ব্যবহারকারী, তাদের মধ্যে কিন্তু জিওর গ্রাহকের সংখ্যা বেশি। বর্তমানে জিওর গ্রাহক কিন্তু প্রায় 500 মিলিয়নের মতো, যেখানে এয়ারটেলের গ্রাহক 400 মিলিয়ন। যেখানে আগে মার্কেট লিডার ছিল এয়ারটেল, সেখানে কিন্তু জিও কিন্তু 500 মিলিয়ন। এবার সমস্যা হচ্ছে জিও এখনও কিন্তু মার্কেটে ওদের স্টক নিয়ে আসি বা আইপিও লিস্টিং কিন্তু হয়নি। এবার আগামীতে যদি লিস্টিং হয় তখন কিন্তু এই স্টকটিরও একটা প্রসপেক্ট থাকবে। যেহেতু এই স্টকটি এখনও লিস্টিং হয়নি, সুতরাং এটা নিয়ে এর ফান্ডামেন্টালস বা এর কি ফিনান্সিয়াল আছে সেটা বিশেষ করে এই আলোচনায় আমি তুলে ধরতে পারছি না। তবে মার্কেট শেয়ারের দিক থেকে যদি আমরা দেখি, বিভিন্ন যে এক্সিস্টিং কোম্পানিগুলো আছে, বেশি কোম্পানি কিন্তু নেই, 4-5টি কোম্পানি আছে। তার মধ্যে মেনলি তো রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেল। আর বাদবাকি যে কোম্পানিগুলো আছে সেগুলো অনেক লেস ইম্পর্টেন্ট। এদের কিন্তু কাস্টমার বেস বা মার্কেট শেয়ার খুবই কম। রিলায়েন্স জিও 41% এর মতো মার্কেট শেয়ার হোল্ড করে, ভারতী এয়ারটেল 33.6%-এর মতো মার্কেট শেয়ার হোল্ড করে, ভোডাফোন আইডিয়া 17.6% এবং বিএসএনএল 7.8%-এর মতো কিন্তু মার্কেট শেয়ার হোল্ড করে। এই যে ব্রডব্যান্ডের দিক থেকে যদি আমরা বিচার করি তাহলে কিন্তু দেখতে পারবো যে 50% মার্কেট শেয়ার কিন্তু জিওর রয়েছে। সেই জায়গায় কিন্তু এয়ারটেল এখনও পৌঁছতে পারেনি, যদি ব্রডব্যান্ডের মার্কেট শেয়ারের কথা আমি তুলনা করি। সুতরাং বুঝতে পারছেন জিও কিন্তু আগামীতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে ভারতীয় শেয়ার মার্কেটে, যখন এই কোম্পানিটি লিস্টেড হবে। বর্তমানে যে কোম্পানিগুলো ভালো লাগছে এই ইকোসিস্টেমের মধ্যে, আমি কিন্তু একটু একটু করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তার মধ্যে এয়ারটেল অন্যতম। এয়ারটেলের বিজনেস ভারতবর্ষে শুধু না, বাইরেও কিন্তু ছড়াচ্ছে। বিশেষ করে আফ্রিকান কান্ট্রিগুলোতেও বিজনেস ছড়ানোর চেষ্টা করছে। এরপরে আরও দুটো কোম্পানির কথা বললাম, যেমন ইনফ্রাস্ট্রাকচার একটা কোম্পানির কথা বললাম, বন্ডাডা ইঞ্জিনিয়ারিং। এই কোম্পানিটাকেও আপনারা ওয়াচ লিস্টে রেখে দেখতে পারেন। এবং তার সাথে সাথে বললাম অপটিক্যাল ফাইবারের যে কোম্পানিটা বিন্ধা টেলিলিং, এর বুক ভ্যালুর থেকে অনেক নিচে ট্রেড করছে এবং যার এর অল টাইম হাই থেকেও অনেক নিচে কোম্পানিটা ট্রেড করছে। কোম্পানির মধ্যে হিউজ অর্ডার রয়েছে। আগামীতে যদি এই অর্ডারগুলো এক্সিকিউট করে, এই কোম্পানিটার মধ্যে একটা কিন্তু ভালো রকমের গ্রোথ দেখা দিবে। কারণ কি ডেট ফ্রি প্রায় কোম্পানি, এবং সেরকম কিন্তু আমরা এর মধ্যে নেগেটিভ দেখতে পাচ্ছি না। শুধু সেলস গ্রোথ, প্রফিট গ্রোথের দিক থেকে যদি দেখেন, সেখানে কিছুটা নেগেটিভিটি আমরা অবজার্ভ করতে পারি। সুতরাং এই যে ওয়াচ লিস্টের মধ্যে রাখার মতো কয়েকটি কোম্পানি নিয়ে আলোচনা করলাম, কোনোটাই কিন্তু আমি কিন্তু বাই সেল হোল্ড রেকমেন্ডেশন করছি না। আপনারা এই শুধু খালি আমার চিন্তা ভাবনা কি সেটা বোঝার চেষ্টা করবেন। কারণ কি আমি কিন্তু এখানে যে আলোচনাগুলো করি সেক্টর ওয়াইজ ধরে ধরে আলোচনা করি। কারণ কি, তাহলে আপনারা স্টক মার্কেটে যদি টেকেন, তাহলে স্টক মার্কেটে কি কি ধরনের সেক্টর আছে এবং সেই সেক্টরের ইকোসিস্টেমের মধ্যে কি কি স্টক কাজ করছে, এগুলো অনেকটা উদাহরণ হিসেবে যদি তুলে ধরি, আপনাদের বোঝাতে আমার সুবিধা হয় এবং আপনাদেরও আশা করি বুঝতে সুবিধা হয়। সেই জন্যই কিন্তু এই নামগুলো বলা। এবার আপনার ডিসিশন, আপনার স্ট্র্যাটেজি, এগুলো কিন্তু একান্ত আপনার। এই শেয়ার মার্কেটে লাভ লস যাই হয়, কোনো কারো সাজেশন নিয়ে আপনারা করতে যাবেন না। নিজে করবেন কাজ এবং নিজে পড়াশুনো করবেন, দিনে দিনে নলেজ বাড়াবেন এবং স্টাডিটা এবং শেখাটা আপনারা কিন্তু কন্টিনিউ রাখবেন। তো
আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে মনোগ্রাহী হয়, ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং যারা নতুন দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমি উৎসাহিত হই এবং আপনাদের সামনে নিত্য নতুন কনসেপ্ট এবং আমার অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ আমি বেশি করে পাই। ধন্যবাদ, ভালো থাকবেন।